শারদীয়া দুর্গোৎসবকে সফল করতে জেলায় মোতায়েন থাকবে অ্যান্টি রোমিও স্কোয়াড। শারদীয়ার আনন্দে যাতে কোনো ধরনের ব্যাঘাত সৃষ্টি না হয় তার জন্য প্রস্তুত রয়েছে কাছাড় জেলা পুলিশ। উৎসবকে নির্বিঘ্নে সফল করার লক্ষ্যে পুলিশ সুপার নোমাল মাহাত্তার নেতৃত্বে জেলায় গঠন করা হয়েছে অ্যান্টি রোমিও স্কোয়াড। বাইরে থেকে এক্সপার্ট এনে 30 দিনের প্রশিক্ষণ প্রদান শেষে বুধবার কাছাড়ে মোতায়েন করা হয়েছে অ্যান্টি রোমিও স্কোয়াড নামে একটি বিশেষ ফোর্স। এতে পুলিশ ও সীমান্ত সুরক্ষা বাহিনীর জওয়ানদের হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে এদিন শহরে মহড়া প্রদর্শন করবেন নিরাপত্তা রক্ষীরা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সিনিয়র পুলিশ সুপার নোমাল মাহাত্তা জানান, আসামের মধ্যে শহর শিলচর একটি অন্যতম ঐতিহাসিক স্থান। এখানে শ্রদ্ধালুরা প্রতি বছর বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শারদীয়া দুর্গোৎসব উদযাপন করে থাকেন। দুর্গোৎসবকে কেন্দ্র করে জনসমুদ্রে পরিণত হয় গোটা শহর। ফলে মানুষের উপচে পড়া ভিড়ে শিশু সহ মহিলাদের নানা অসুবিধার সম্মুখীন হতে হয়। বিশেষ করে কিছু উদণ্ড যুবক শহরের বিভিন্ন প্রান্তে বাইক নিয়ে ঘোরাফেরা করার পাশাপাশি মহিলা ও যুবতীদের সঙ্গে অশ্লীল আচরণে মেতে ওঠে। এসব বিভিন্ন ইস্যুতে পর্যালোচনা করে কাছাড় পুলিশ শারদীয়ার আনন্দ উল্লাসকে নির্বিঘ্নে সফল করে তুলতে অ্যান্টি রোমিও স্কোয়াড নামের একটি বিশেষ ফোর্স গঠন করেছে। এতে বিএসএফের জওয়ানদের কাঁধেও জেলার আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে। বাইরে থেকে এক্সপার্ট এনে মহিলা পুলিশদের প্রশিক্ষণ প্রদান করে গঠন করা হয়েছে বিশেষ ফোর্সটি। পূজা চলাকালীন অ্যান্টি রোমিও স্কোয়াড জেলার বিভিন্ন এলাকায় 24 ঘন্টা বাইক রাইডিং এর মাধ্যমে বিশেষ নজর রাখবে। গতবার কাছাড় পুলিশের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে কাছাড়ের জনগণ অ্যান্টি রোমিও স্কোয়াডকে স্বাগত জানিয়েছেন। এই বছরও শ্রদ্ধালুরা পুলিশকে সহায়তা করবে বলে আশা প্রকাশ করেছেন সিনিয়র পুলিশ সুপার নোমাল মাহাত্তা। যোৱা বৰ্ষৰ দৰে আমি এইবাৰো আমাৰ যি আৰক্ষীৰ লোক আছে আৰু দুৰ্গা পূজাত যিসকলে নিয়োজিত হৈ থাকিব তাত এটা যিটো বিশেষ সংযোজন এণ্টি ৰমিঅ' স্কোৱাড আমি তৈয়াৰ কৰিছোঁ। আৰু 50জন মানুহক আমি যোৱা এক মাহ ধৰি আমি তেওঁলোকক ট্ৰেইন আপ কৰিছোঁ। বিশেষজ্ঞ ব্যক্তিৰ দ্বাৰা আমাৰ আৰক্ষীৰে বিশেষজ্ঞ ব্যক্তিক আমি ইয়াত আনি তেওঁলোকৰ UC আনআৰ্ম কম্বেটৰ আমি তেওঁলোকক ট্ৰেইনিং দিয়াইছোঁ। ইয়াত বিশেষভাৱে আমাৰ মহিলা আৰক্ষী ইয়াৰ এই টিমটোত সদস্য হিচাপে থাকিব আৰু তেওঁলোকে 24 ঘণ্টাই আমাৰ ইয়াত মহানগৰখনত বিভিন্ন প্ৰান্তত তেওঁলোকে ঘূৰি ফুৰিব আৰু ইয়াৰ যিটো আমাৰ উদ্দেশ্য আছে, উদ্দেশ্য এটাই হ'ল যে মহিলাসকলৰ সুৰক্ষাৰ বাবে যিসকল মহিলা আৰু শিশু আছে, যিসকলে দুৰ্গোৎসৱ উপভোগ কৰিবলৈ যিসকল লোক ওলাই আহে আৰু তেওঁলোকে 24 ঘণ্টাই আপোনালোকে জানে যে ইয়াত শিলচৰত যিটো দুৰ্গা পূজা অনুষ্ঠিত হয় ই এটা অসমত এটা অনন্য উদাহৰণ আৰু 24 ঘণ্টাই লোক ইয়াত উপভোগ কৰে। গতিকে যিসকল লোক আৰু ভক্তপ্ৰাণ যিসকল লোক আছে, যিসকল উৎসৱ উপভোগ কৰিবৰ কাৰণে তেওঁলোকে ওলাই আহিব, তেওঁলোকৰ যাতে কোনো ধৰণৰ অসুবিধা নহয় আৰু বিশেষভাৱে যিসকলক মহিলাক কিছুমান দুৰ্ব্যৱহাৰ কৰিবৰ কাৰণে দুষ্কৃতকাৰী লোকে চেষ্টা কৰে আৰু শিশুসকলক বেয়া ব্যৱহাৰৰ কাৰণে চেষ্টা কৰে, তেওঁলোকৰ কাৰণে মানে লগে লগে তেওঁলোকে সেই ঘটনাস্থলীত গৈ যাব পৰাকৈ আমি ব্যৱস্থা কৰিছোঁ। তেওঁলোকৰ লগতে BSF সেট থাকিব, তেওঁলোকৰ লগত আমাৰ এজন অফিচাৰ থাকিব আৰু তেওঁলোকত এই যিটো এণ্টি ৰমিঅ' স্কোৱাড আছে এই স্কোৱাডটোত বাইক আৰু বুলেটছ আমাৰ থাকিব। তেওঁলোকে লৈ পেলাই অহৰহ 24 ঘণ্টাই তেওঁলোকে নগৰখনত তেওঁলোকে ঘূৰি থাকিব যাতে মহিলাসকল আৰু শিশুসকল দুৰ্গোৎসৱৰ সময়ত উপভোগ কৰিবলৈ আহি পূজা উপভোগ কৰিবলৈ আহি তেওঁলোকে যাতে কোনো ধৰণৰ শাৰীৰিক নিগ্ৰহ বা এনেকুৱা ধৰণৰ কথাৰ দ্বাৰা যাতে তেওঁলোকক কোনোবাই বেয়া ব্যৱহাৰ কৰিব নোৱাৰে তাৰ কাৰণে আমি তৎপৰ হৈ থাকিম আৰু এই যিসকল দুষ্কৃতকাৰী লোক আছে তেওঁলোকৰ বিৰুদ্ধে আমি কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে আমি তৎপৰ হৈ থাকিম। গতিকে যোৱাবাৰো তাৰ আগৰবাৰো ইয়াৰ যিসকল লোক আছে কাছাৰবাসী ৰাইজে বহুত মৰম দিছে। এই টিমটো এণ্টি ৰমিঅ' স্কোৱাডটোক বিশেষভাৱে মৰম দিছে। তেওঁলোকে পেণ্ডেলে মাতি তেওঁলোকক সন্মানো কৰিছে পূজা হৈ যোৱাৰ পাছত। আমি ভাবিছোঁ আৰু ৰাইজে এইটো দাবী কৰিছে যে এইবোৰ পুনৰবাৰ এইটো হ'ব লাগে। সেইকাৰণে আমি এমাহ ধৰি তেওঁলোকক আমি ট্ৰেইনিং দিয়াইছোঁ, বিশেষজ্ঞ ব্যক্তিৰ দ্বাৰা ট্ৰেইনিং দিয়াইছোঁ আৰু তেওঁলোকে কাইলৈৰ পৰাই তেওঁলোকে ইয়াত নগৰখনত সকলো অঞ্চলতে তেওঁলোকে কৰ্তব্যৰত অৱস্থাত থাকিব আৰু 24 ঘণ্টাই তেওঁলোকে কৰ্তব্যত থাকিব।
আৰু কোনো ধৰণৰ যাতে মহিলাসকল আৰু শিশুসকল অন্যান্য দিশো তেওঁলোকে চাব, কিন্তু বিশেষভাৱে আমাৰ মহিলাসকলৰ সুৰক্ষা আৰু শিশুসকলৰ সুৰক্ষাৰ কাৰণে আমি এই এণ্টি ৰমিঅ' স্কোৱাডটো আমি তৈয়াৰ কৰিছোঁ আৰু তেওঁলোকক বিশেষভাৱে প্ৰশিক্ষণ দি তেওঁলোকক আমি সাজু কৰিছোঁ। আৰু আপোনালোকে দেখিছে এটা প্ৰদৰ্শন আপোনালোকৰ লগত কৰিছে, তেওঁলোকে সুন্দৰভাৱে প্ৰদৰ্শন কৰিছে। আৰু মই এটা কথা দেখিছোঁ যে তেওঁলোকে ইমান ডেডিকেটলি কাম কৰিছে, গতিকে তেওঁলোকক আমি ৰাইজেও তেওঁলোকক উৎসাহিত কৰিব লাগে। আৰু আমি সুন্দৰভাৱে ৰাইজৰ সকলো সহযোগ লৈ এই পূজা যিটো দুৰ্গোৎসৱ আছে, দুৰ্গোৎসৱ সুন্দৰভাৱে যাতে আমি সমাপন কৰিব পাৰোঁ, তাৰ কাৰণে আমি সকলোৱে মিলি চেষ্টা কৰিব। আৰু আমি সাংবাদিক বন্ধুসকলৰ জৰিয়তে এই কথাটো সমূহ ৰাইজক আমি জনাই দিব বিচাৰিছোঁ। আৰু যিসকল দুষ্কৃতিকাৰী লোক আছে, মহিলাক বেয়া ব্যৱহাৰ কৰাৰ যাৰ কু অভিসন্ধি থাকে, শিশুক বেয়া ব্যৱহাৰ কৰাৰ যাৰ কু অভিসন্ধি থাকে, তেওঁলোকক কিন্তু সদায় এৰা নহ'ব। আৰু তেওঁলোকৰ বিৰুদ্ধে আৰক্ষী কঠোৰ হৈ আছোঁ আৰু তেওঁলোকৰ বিৰুদ্ধে কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে আমি তৎপৰ হৈ কাছাড় পুলিশের ড্রাগস বিরোধী অভিযানে ধলাই থানার অন্তর্গত ধলাখালা এলাকা থেকে 3 লক্ষ ইয়াবা ট্যাবলেট সহ আটক 2 ড্রাগস পাচারকারী। বুধবার সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সিনিয়র পুলিশ সুপার নোমাল মাহাতো জানান, গোপন সূত্রের খবরের ভিত্তিতে ড্রাগস বিরোধী অভিযানে নেমে ধলাই থানার অন্তর্গত আসাম মিজোরাম সীমান্তবর্তী ধলাখাল এলাকায় AA01 PC 8976 নম্বরের একটি 4 চাকার গাড়ি বিশেষভাবে তৈরি গোপন চেম্বার থেকে তল্লাশি চালিয়ে 3 লক্ষ ইয়াবা ট্যাবলেট সহ স্যামুয়েল লোহুদ্দিন ও অ্যান্ডি কুকি নামের 2 যুবককে আটক করা হয়। জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য 90 কোটি টাকা হবে বলে জানান সিনিয়র পুলিশ সুপার নোমাল মাহাতো। এ বিষয়ে কাছাড় পুলিশের অভিযান অব্যাহত থাকবে। ড্ৰাগছ বা নিচাযুক্ত সামগ্ৰীৰ অবৈধ সৰবৰাহৰ বিৰুদ্ধে আমাৰ অভিযান অব্যাহত আছে। আৰু যোৱা নিশা আমি এটা বিশেষ সূত্ৰৰ বম খেদি আমাৰ এটা অভিযান চলিছিলে। আৰু এই অভিযানটো অসম মিজোৰাম সীমান্তৱৰ্তী অঞ্চল ধলাখাল অঞ্চলত এই অভিযান চলিছিলে। আৰু এই অভিযান কালত আমি বৃহৎ পৰিমাণৰ নিচাযুক্ত সামগ্ৰী ইয়াবা টেবলেট জব্দ কৰিবলৈ সক্ষম হ'লোঁ। আমি নিশাই আমাৰ চলা এই অভিযানত আমি এটা বলেৰো পিকআপ ভান আনি এটা ইণ্টাৰচেপ্ট কৰোঁ। আৰু বলেৰো পিকআপ ভানখনত 2জন ব্যক্তি আছিলে। এজন ব্যক্তিৰ নাম হ'ল স্যামুয়েল লুংডিং, তেওঁৰ দেউতাকৰ নাম হ'ল জাম্পাই লুংডিং, তেওঁৰ ঘৰ হ'ল লাম্পা চুৰাচান্দপুৰ মণিপুৰ। আৰু এজন ব্যক্তি আছে তেওঁৰ লগত, তেওঁ হ'ল এণ্ডি কুকি, তেওঁৰ দেউতাকৰ নাম হ'ল খাইপাল কুকি, লামকা চুৰাচান্দপুৰ। 2জন ব্যক্তিকে ইণ্টাৰচেপ্ট কৰাৰ পাছত আমি চলিতে সোধপোছ আৰম্ভ কৰোঁ। আৰু সোধপোছ কালত সেই বলেৰো পিকআপ ভানখনত বিশেষভাৱে নিৰ্মিত চেম্বাৰত লুকুৱাই অনা অৱস্থাত 30টা ইয়াবা টেবলেট যুক্ত আমি পেকেট কলা পলিথিনেৰে ৰেপ কৰি থকা আমি পেকেট আমি উদ্ধাৰ কৰোঁ। আৰু এই 30টা পেকেটত 3 লাখ ইয়াবা টেবলেট আমি তাৰ পৰা জব্দ কৰিবলৈ সক্ষম হওঁ। আৰু গোটেই যিখিনি সামগ্ৰী আমি তাত জব্দ কৰিলোঁ, সেই সামগ্ৰীৰ স্থলীতে আমি ড্ৰাগ ডিটেকশ্যন কিটৰ জৰিয়তে আমি পৰীক্ষণ কৰোঁ। আৰু পৰীক্ষণ কালত সম্পূৰ্ণৰূপে পজিটিভ ৰিপ্লাই পোৱাৰ পাছত আমি গোটেই সামগ্ৰীখিনি ইণ্ডিপেণ্ডেণ্ট উইটনেছৰ উপস্থিতিত গোটেই সামগ্ৰীখিনি আমি জব্দ কৰোঁ। আৰু এই যি জব্দকৃত সামগ্ৰী আছে, এই জব্দকৃত সামগ্ৰীৰ চোৰাং বজাৰত ইয়াৰ মূল্য আজি প্ৰায় 90 কোটিৰো অধিক হ'ব। আমি বৰ্তমান অধিক সোধপোছ ব্যক্তিকেইজনক কৰি আছোঁ। আৰু যিখন গাড়ী সৰবৰাহৰ কাৰণে তেওঁলোকে ব্যৱহাৰ কৰিছিলে, সেই ব্যৱহাৰ কৰা গাড়ীখনো আমি চিজ কৰিছোঁ। আৰু বৰ্তমানো আমাৰ এই যি অভিযান আছে অব্যাহত আছে। প্ৰাৰম্ভিক তদন্তত দেখা গৈছে যে এই সামগ্ৰীখিনি, অবৈধ সামগ্ৰীখিনি, নিচাযুক্ত সামগ্ৰীখিনি 2জন ব্যক্তিয়ে তেওঁলোকে আন্তঃৰাষ্ট্ৰীয় সীমান্তৰ অঞ্চলৰ পৰা সৰবৰাহ কৰি আমাৰ এই অঞ্চললৈ লৈ আহিছিলে। আৰু তেওঁলোকৰ ডেষ্টিনেশ্যন আছিলে আমাৰ জিলা। আৰু এই জিলাৰ মাধ্যমেদি আন কোনোবা ব্যক্তি ইয়াৰ পৰা লৈ যোৱাৰ, বহিৰাজ্যলৈ লৈ যোৱাৰ তেওঁলোকৰ পৰিকল্পনা আছিলে।
গতিকে এই যি বৃহৎ পৰিমাণৰ নিচাযুক্ত সামগ্ৰী আমি জব্দ কৰিবলৈ সক্ষম হ'লোঁ, এইখিনি আমি বৰ্তমানো আমি তদন্ত অব্যাহত ৰাখিছোঁ আৰু ইয়াত তদন্তৰ আওতাত যিসকল লোক আহিব তেওঁলোককো আমি শীঘ্ৰেই আইনৰ আওতাত আনি তেওঁলোকৰ বিৰুদ্ধে কঠোৰতম ব্যৱস্থা ল'ব, আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ। শিলচর তারাপুর রেল স্টেশনে বারমিট সিগারেট ও নিষিদ্ধ পিস্তল জব্দ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে কাছাড় পুলিশ ও আসাম রাইফেলসের যৌথ অভিযানে শিলচর তারাপুর রেল স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে বিপুল পরিমাণ বারমিট সিগারেট ও নিষিদ্ধ পুষ্প জব্দ করা হয়েছে। অভিযানে উদ্ধার হওয়া সামগ্রীর বাজার মূল্য আনুমানিক 20 কোটি টাকা হবে বলে জানা গেছে। তবে ঘটনায় জড়িত কাউকে এখনো পর্যন্ত আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে কাছাড় পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে। সামনে দুর্গা পূজা। নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। 60 কেজি শুকনো গাঁজা সহ এক গাঁজা ব্যবসায়ী পুলিশের জালে। জানা গেছে মঙ্গলবার গভীর রাতে গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে আমতলী থানার ওসি পরিতোষ দাস, থানার সেকেন্ড অফিসার মৃণাল কান্তি পাল সহ অন্যান্য পুলিশ ও টিএসআর জওয়ানরা আমতলী বাইপাস সড়কে ওত পেতে বসে থাকে। এর কিছুক্ষণ পর বিশালগড়ের দিক থেকে আসা TR01 BK 0590 নম্বরে নীল রঙের একটি বিলাসবহুল মারুতি গাড়ি দ্রুত গতিতে আসতে দেখে পুলিশ গাড়িটিকে আটক করে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাতে তল্লাশি চালিয়ে বেশ কয়েকটি ব্যাগে শুকনো গাঁজার প্যাকেট উদ্ধার করে। তার পাশাপাশি গাঁজা ব্যবসায়ী সেন্টুচন্দ্র দাস নামে মলয়নগর রেন্টস কলোনি এলাকার এক যুবককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। মঙ্গলবার রাতে আমতলী থানার পুলিশ গাঁজা ব্যবসায়ী সেন্টুচন্দ্র দাসের বিরুদ্ধে একটি NDPS মামলা নথিভুক্ত করে। উদ্ধারকৃত শুকনো গাঁজাগুলির আনুমানিক বাজার মূল্য প্রায় 6 লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন পুলিশ। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। সন্ধ্যার সময় আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে একটা মারুতি সুইফট গাড়িতে গাঁজা মজুদ আছে এবং পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। এই খবরের ভিত্তিতে আমরা কাঁঠালতলী অ্যাপ্রোচ রোড রেল স্টেশনের কাছাকাছি বাইপাসে আমরা TR01 BK 0593 একটা মারুতি সুইফট গাড়িকে আমরা আটক করি এবং গাড়ির ড্রাইভার সেন্টুচন্দ্র দাস এই গাড়িতে তল্লাশি চালিয়ে আমরা মোট 4টি ব্যাগে 60 কেজি গাঁজা, শুকনো গাঁজা উদ্ধার করেছি এবং যার বাজার মূল্য আনুমানিক 6 লক্ষ টাকার মতো হবে। এই সেন্টুর বিরুদ্ধে আমরা একটা স্পেসিফিক একটা NDPS কেসের মামলা নিয়েছি এবং আজকে আদালতে আমরা প্রেরণ করব পুলিশ রিমান্ডে। যে গাড়িটি আপনারা আটক করেছেন গাড়ির মালিকের নাম কি পাওয়া গেছে? মালিকের নাম মিল্টন দে, তার বাড়ি কমলনগর। আর সেন্টুর বাড়ি কোথায়? সেন্টুর বাড়ি মলয়নগর রেন্টাস কলোনি। আচ্ছা, কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে এই বিষয়ে জানা গেছে কিছু? আমাদের ইনভেস্টিগেশন চলছে এবং ইন্টারোগেশন চলছে, বাকিটা পরবর্তী সময় আপনাদেরকে জানিয়ে দেবো। তদন্তের স্বার্থে এখন আমরা ডিসকাস করতে পারছি না। আদালতে কবে উঠাবেন? আজকে আদালতে আমরা পুলিশ রিমান্ড চেয়ে 5 দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করছি। কেস নাম্বার 124। ইটাবিলে সংঘটিত অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসতগৃহ, তদন্তে পুলিশ। এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি কাঁচা বসতগৃহ সম্পূর্ণরূপে পুড়ে ছাই হবার মর্মান্তিক খবর পাওয়া গেছে। জানা গেছে মঙ্গলবার বিকাল আনুমানিক 4:30 নাগাদ ঘটনাটি ঘটেছে আসামের বাজারিছড়া থানাধীন ইটাবিল চা বাগানের পুটিয়াখালে। উক্ত সময়ে বাড়ি গৃহিণী সীতা তাঁতোয়া সহ তার 2টি নাবালক সন্তান অন্যত্র ছিলেন। এমন সময়ে ওনার বাড়িতে আগুন দেখে এলাকা জুড়ে আতঙ্কের সৃষ্টি করে। এতে স্থানীয়রা এগিয়ে গিয়ে নিজেদের প্রচেষ্টায় আগুন আয়ত্তে আনার প্রচেষ্টা করলেও ব্যর্থ হন। পরে খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তর সহ পুলিশে। শেষে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণে সবকিছু শেষ হয়ে যায়। জানা গেছে কর্মসূত্রে গত 1 মাস ধরে শুধু বেঙ্গালুরুতে অবস্থান করছেন বাড়ির কর্তা সুজন তাঁতোয়া। ওনার অনুপস্থিতিতে দুর্গাপূজার প্রাক মুহূর্তে এই অগ্নিকাণ্ডে বাড়ির লোকেরা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছেন। আগুনের লেলিহান শিখায় তাদের ঘরের আসবাবপত্র সহ জরুরি কাগজপত্র, ধান, চাল, গয়নাগাটি ইত্যাদি পুড়ে ছাই হবার খবর পাওয়া গেছে। এতে প্রায় 10 লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
বিদ্যুতের শর্ট সার্কিট জনিত কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পরে বাজারিছড়া পুলিশ তদন্তে নেমে বিষয়টি খতিয়ে দেখে। উক্ত অসহায় পরিবারকে সরকারি সহায়তা পাইয়ে দিতে স্থানীয়রা সিওডিসি সহ সমষ্টির বিধায়ক মন্ত্রী কৃষ্ণেন্দু পালের হস্তক্ষেপ কামনা করেছেন। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। कहाँ मिलेला राजेश भाई कहाँ मिलेला कहाँ जितना डॉक्यूमेंट्स सब तो जल गए वाह 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 आप लोग देख पा रहे हैं जितना भी एक गरीब आदमी का डॉक्यूमेंट है सभी एटीएम था सभी जलकर खाक बन गया है। और हमारे इच्छा मिल के निवासी क्या नाम बोला सूजन तत्वा का घर है। ये उनका बड़ भाई है। अभी भी जो है आग के लपेट अभी भी जल रहा है। पूरा का पूरा जल जो घर था जो पूरा जलकर खाक बन गया है। आप लोग देख पा रहे होंगे कुछ भी नहीं बचा है। ये ईंचाबिल के निवासी सूजन तत्वा जी का घर है जो अभी फिलहाल जलकर कुछ भी नहीं बचा है। पूरा घर ही जल गया है। রংপুরে জিরাতে টাকা আত্মসাৎ ইস্যুতে উত্তেজনা। আরবি মেডিকেল হলে কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার, মারধরের হুমকি। কাজল লস্করের বিরুদ্ধে অভিযোগ। সরকারি খাস জমির জিরাতের অর্থ আত্মসাৎ করার ঘটনাটি সামাজিক গণমাধ্যমে প্রকাশ করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করায় কংগ্রেস নেতা মাসুম রেজা লস্করের কর্মীরা অভিযুক্ত কাজল লস্করের রোষের শিকার হন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায়। অভিযোগ অনুযায়ী রংপুর ব্লক কংগ্রেস কমিটির সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান মাসুম রেজা লস্করের ওষুধের দোকান আরবি মেডিকেল হলে পৌঁছে কাজল লস্কর কর্তব্যরত কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং ঠেলাঠেলি শুরু করেন। কর্মীদের দাবি, অভিযুক্ত মাসুম রেজাকে খুঁজছিলেন এবং তাকে না পেয়ে ঘরে ঢুকে মারার হুমকি দেন। এ বিষয়ে কর্ণধার মাসুম রেজা লস্কর সংবাদ মাধ্যমকে জানান, রংপুরের কিছু অংশে ভারতমালার কাজ চলছে। সেখানে সরকারি খাস জমিতে বসবাসরত 60 থেকে 70টি পরিবারকে ঘরবাড়ির ক্ষতিপূরণ বাবদ অর্থ মঞ্জুর করা হয়। কিন্তু ওই অর্থ থেকে কাজল লস্কর নামে এক অগোপন নেতা পরিবারগুলোকে 10% দিতে হবে বলে চাপ দিয়ে চেক সংগ্রহ করেছেন। বিষয়টি প্রাক্তন মন্ত্রী অজিত সিং এর নজরে আনলে তিনি আমাকে বিষয়টি দেখার অনুরোধ করেন। আমি স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনা যাচাই করি এবং আত্মসাতের তথ্য সামাজিক মাধ্যমে তুলে ধরি। তিনি আরও অভিযোগ করেন, গরিব মানুষ থেকে গুন্ডা ট্যাক্স সংগ্রহ বন্ধ করায় কাজল লস্কর মঙ্গলবার সন্ধ্যায় মেডিকেল হলে এসে কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার ও আমাকে হত্যার হুমকি দেন। এদিকে বুধবার অভিযুক্তদের বিরুদ্ধে থানায় আনুষ্ঠানিক মামলা দায়ের করবেন বলেও মাসুম রেজা লস্কর জানান। আমার ফার্মেসি নাম আরবি মেডিকেল আর আমি তো টাইনারি স্টাফ। কার স্টাফ তুমি? মাসুমর। হ্যাঁ। তো আমি দোকানও আসলাম, দুইজন মানুষ আইসুন, তো আইসুন জিগাইতরা মাসুম খান হতো। সারা চিনো নি তুমি? না, আমি তো চিনি না, আমি স্টাফ। তো তাইরা জিগাইতরা মাসুম খান হতো, মাসুম খান জানি না আমি। তারা তাই পয়সা মাসুমকে মারবা হতা হতা রাস্তা চাইবা হতা মারবা আমারে কইসুন তুমি তারা কই দিস তুমি তারে ফোন মারিয়ে ডাকি দে তো তা জিগাইছিল। হ্যাঁ, বাড়ি দিয়ে ও মারবা হইতা। হ্যাঁ, করছেন। কিতা করছে তোমার? ডাকাইয়া কইছে তুই মারছুন না ডাক দিয়ে। তখন তুমি কিতা কইছো তারে? আমি কইছি দাঁড়া, আমি ফোন মারলে তারা গেছুন গিয়া। তখন পরে কিতা করছো তুমি? আমি কাকুরে ফোন মারছি, কাকুরে ফোন মার কাকু আইসুন তো আমার জিজ্ঞাসা আমি কইছি ওলা মারছি। এরা চিনো নি তুমি যারা তোমার উপরে হামলা যে ধাক্কা মারছে? হ্যাঁ, তো তাই চিনি, তো দেখলে চিনিলি মুখ। এমনি চিনি না, এমনি তো চিনি না তাই। আমরা রংপুর মদুরাপুর পার্ট 2, এটা রংপুর পার্ট 2। এটার মধ্যে ভারতমালার কাজ চলে। এটা ভারতমালা কাজে এই সাইডে জিরাত হয়ে গেছে। রংপুর হাই স্কুলের সাইডটা হলে গিয়া আপনার হচ্ছে খাসল্যান্ড। এই খাসল্যান্ডে প্রায় 60 থেকে 70 ফ্যামিলি মানে আসুন। এখানে তো তারা জিরাত না দেওয়ার কারণে এখানে একবার স্ট্রাইক করিয়া আমরা আসাম সরকারের একজন মন্ত্রী আমরা তাই এখানে যাওয়ার সময় আমরা এখানে রবিদাস পাড়ার এরা স্ট্রাইক করিয়া এখানেও আমিও নিজে আসলাম যে ডিমান্ড জানানিয়েছি আমরা খাসল্যান্ডের টেকা লাগে না, আমরা ঘর বাড়ির পয়সাটা দেওয়া। তখন আমরা ডিসি মহোদয় আর এই সময় জয় করিয়া তারা খাসল্যান্ডের টেকা দেওয়া হয়েছে। এই সুযোগ থেকে হঠাৎ করে এখানে একজন এজিপির একজন নাম আপনার
কাজল লস্কর তাই কিতা করছেন 10% বেলে তারা সরকারিভাবে দেওয়া লাগে 10% করে টেকার চেক লইছেন খবর পাইছি। তাও এটা আমার কাছে আইছে না। আমার প্রাক্তন মন্ত্রী, আমাদের আসামের প্রাক্তন মন্ত্রী অজিত সিং মহাশয় আমার ফোন করে বলছেন যে আমি রংপুর ব্লকের মাইনরিটি চেয়ারম্যান ওই হিসাবে আমার বলছেন যে তুমি এটা দেখো, এটা লইয়া আমার বলছেন দেখ কিতাব ব্যাপার, এটা একটু কথা হয় না রবিদাস পাড়া টান 30 থেকে 40 ফ্যামিলি আছে। তখন এটা লইয়া আমি ফেসবুকে আমি আমার আপ টু ডেট দিয়ার যে চেক ফিরিয়ে দেওয়ার লাগে আমি একটা পোস্ট করছি ফেসবুকে আমার যেটা চেক লওয়া হয়েছে খবর পাইছে এটা চেকটা ফেরত দেওয়ার লাগে, না হলে আমরা প্রতিবাদ করব। হঠাৎ করেই জানি না আজকে আমি আমার বাসাতে আসলাম, আমার ফার্মেসিতে যাইয়া আমার যে কয়েকজন 3জন মানুষে কইছেন যে আমার একটা পোস্ট দেয় কইছেন এইরকম পোস্ট করে তারা কইয়া আমরা ফিটিমু মারমু, এটা এইরকম হইতো না বা তারা আমার বাসাত গিয়ে এরা কারা কারা আপনার আমি তো পাইছি না। লাস্টে আমি খবর পাইছি আমার ভাই একজন তারা বিচার দিছে, কাজল কই বিচার দিছে, হে নিজে কইছে হে আইছে এইখানো, হে কইছে আইসলো এইখানো ইয়া কথা কইছে যে মা তুলে গিয়া আমি আজকে আমার গ্রামের গরিব যারা আছেন, যারা জমিনের টাকা পাইছিল না, জিরাতর টাকা পাইছিল না, ঘর বাড়ির টাকা সামান্য টাকা পাইছিল, তার থেকে তারা 1 থেকে 2 লক্ষ 3 লক্ষ টাকার চেক তারা লইছে। এটা তো খুব দুঃখের ব্যাপার। একটু তারা জায়গার টাকা পান না, ঘরের টাকাটা পয়সা পান। এর মাঝে তারা সিন্ডিকেট লাগাইছে, সিন্ডিকেট লাগাইয়া গুন্ডা ট্যাক্স লাগাইলো। এরপরে তারা যে আজকে দেখুন আসাম গভর্নমেন্টের সময় আজকে দেখো আমি একটা বিরোধী দলের কংগ্রেসের চেয়ারম্যান হইয়া মাইনরিটি চেয়ারম্যান হইয়া আমি এটা নিয়ে কথা কোয়া দিয়া আজকে তারা এজিপি হইয়া ইয়া আমার ফার্মেসির মধ্যে হামলা করে। আমার ফার্মেসি ছেলেরে আজকে তার নাম হইলে গিয়া আকাশ রয় হে আমার ফার্মেসি স্টাফ তার উপরে হামলা করা হল। এই জিনিসটা কতটুকু আজকে রাজনীতি এক জায়গা, কিন্তু আজকে আমার ব্যবসা প্রতিষ্ঠান হয় ফার্মেসির মধ্যে আমার মানুষের উপরে অ্যাটাক। এটা মানে আমি এটার লেগে আমি একটা এফআইআর করবো। এফআইআর করে আমি ডিসি মহোদয় এবং আমার এসপি মহোদয়ের কাছে আমি একটা রিকোয়েস্ট করে অতি সত্ত্বে এই আইনের আইনের শাস্তি দেওয়া লাগবো। রাজনীতির ব্যাপারে যখন আমি এটা কথা কইছি, এটা আমার প্রাক্তন মন্ত্রী অজিত সিং মহাশয় আমার নির্দেশ দিয়েছেন যে এটা দেখার লেগে। তো এটা দেখার যদি যা প্রতিবাদ করতে গিয়ে যদি আমার ব্যবসা প্রতিষ্ঠান এটা কয়, এটা তো আসাম সরকারের এই যে মানে আর কি কোন ভাষা কইমো আর কি এরকম, এটা মানে আর কি খুব দুঃখের ব্যাপার। আজকে আমার লোকান যদি চেয়ারম্যানের ধমকি দেওয়া হয় কি আমরা কি করব? যে কোনো জিনিস নিয়ে প্রতিবাদ করা এটা তো সম্ভব হইতো না। আপনার কি আত্মসাত করার লিগে এটা তো আগের থেকেও এটা সবে জানেন, সব নিউজ চ্যানেলও আইসি যে তারা অফিসার থেকে লইয়া সবে দুর্নীতি সব এরা কারা কারা যে আজকে যারা খারা তো এটা তো আমার থেকে তো বালা এটা সব প্রশাসনের তদন্ত পাইব, খেয়ে চেক লইছে খেয়ে না। যে আমার দোকানে হামলা করছে তারা যদি পুলিশে ধরে, পুলিশে যদি অ্যারেস্ট করে তারা তো সব কিছু বাড়ি আইব, খেয়ে চেক লইছে খেয়ে না। সঙ্গীতের মহাতারকা জুবিন গার্গের প্রয়াণে অশ্রুসিক্ত আসাম। বোয়ালিপাড় সর্বোদয় হাই স্কুলে হৃদয়স্পর্শী শ্রদ্ধাঞ্জলি ও প্রার্থনা সভা। আসামের জনপ্রিয় সঙ্গীত শিল্পী তথা কোটি ভক্তের হৃদয়ের মহাতারকা জুবিন গার্গের অকাল প্রয়াণে গোটা আসাম সহ সমগ্র ভারত আজ শোকে মুগ্ধমান। শিল্পীর এহেন প্রাণে সর্বত্রই নেমে এসেছে গভীর বিষাদের ছায়া। এই আবেগঘন মুহূর্তে কাছাড় জেলার সোনাই বিধানসভার অন্তর্গত দিদার ঘোষ জিপির বোয়ালিপাড় সর্বোদয় হাই স্কুলে তার স্মৃতিকে স্মরণ করে আয়োজন করা হয় এক অনাড়ম্বর কিন্তু হৃদয়স্পর্শী শ্রদ্ধাঞ্জলি ও প্রার্থনা সভার। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিমউদ্দিন আহমেদের নেতৃত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক সাইফুদ্দিন আহমেদ, মহিম কুমার দাস বড়ভূইয়া, শালেও আহমেদ, বিশ্বজিৎ সিংহ, মুরলীধর শাহ, শিখা দেবী শাহ, শাহনাজ পারভিন, ধ্রুবজ্যোতি চক্রবর্তী, অফিস অ্যাসিস্ট্যান্ট তাজ আহমেদ, চতুর্থ শ্রেণী কর্মী আলতাফ হোসেন সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ। তারা প্রয়াত শিল্পীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান। শ্রদ্ধাঞ্জলির সভায় বক্তারা বলেন, জুবিন গার্গ শুধু একজন গায়ক নন, তিনি আসামের আবেগ সংস্কৃতির প্রতীক এবং নতুন প্রজন্মের কাছে এক অমলিন প্রেরণার উৎস। তার গানে নিহিত মানবতার বার্তা যুগ যুগ ধরে মানুষের হৃদয়ে অনুরণিত হবে। এদিন নয়াবাজার জামে মসজিদের ইমাম উপস্থিত থেকে বিশেষ দোয়া পরিচালনা করেন এবং প্রয়াত শিল্পীর আত্মার চিরশান্তি কামনা করেন। স্থানীয় জনগণ চোখের জলে প্রিয় শিল্পীকে বিদায় জানিয়ে জানান, তার গানের সুর, কণ্ঠস্বর ও শিল্প সাধনা আসামের মানুষের হৃদয়ে চিরকাল অম্লান হয়ে থাকবে। কিংবদন্তি সঙ্গীত শিল্পী জুবিন গার্গকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ। কিংবদন্তি সঙ্গীত শিল্পী প্রয়াত জুবিন গার্গকে শ্রদ্ধার সহিত স্মরণ করল বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন লক্ষ্মীপুর আঞ্চলিক সমিতি।
মঙ্গলবার সন্ধ্যায় কাছাড় জেলার লক্ষ্মীপুর বঙ্গভবনে সাত্তকী দাসের পৌরোহিত্যে অনুষ্ঠিত হয় শোকসভা। প্রথমে শিল্পীর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান অতিথি ও উপস্থিত সবাই। পরে জুবিন গার্গের সমৃদ্ধ সাংস্কৃতিক জীবন নিয়ে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর পৌরসভা চেয়ারম্যান মৃণাল কান্তি দাস, জগাই মথুরা হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ শিল্পজিৎ পাল, লক্ষ্মীপুর সঙ্গীত বিদ্যালয়ের অধ্যক্ষ কার্তিক রায়, কমিশনার সম্পাদক সাংবাদিক শাহাদাত আলী বড়ভূইয়া, সমাজসেবী বাপ্পা সেন, নিট গিটার একাডেমির অধ্যক্ষ নিত রায়, সমিতির সম্পাদক রানাজিৎ দাস, শিয়ারাম যাদব, সাংবাদিক পুলক দাস সহ আরও অনেকে। শেষে প্রয়াত শিল্পীর আত্মার চিরশান্তি কামনায় 1 মিনিট নীরবতা পালন করা হয়। আর মনে হয় না যেভাবে জুবিনদার সম্পর্কে আজকে বিগত 5-6 দিন থেকে যেভাবে আমরা টিভি মোবাইলে আর কোনো প্রোগ্রাম দেখতে পাচ্ছি না, শুধু জুবিনদা। তো আমি বিশেষ কিছু আর জুবিনদার সম্পর্কে বলার আমি রাখি না। আমি একটা কথা বলবো, আসন্ন আমাদের বাঙালির হিন্দুর যে দুর্গাপূজা আসছে, আমি সবাইকে অনুরোধ করব প্রত্যেকটা প্যান্ডেলে যাতে আমাদের জুবিনদার স্মৃতি রেখে, এবং আমাদের আরেকজন শিল্পী কালিকা প্রসাদ, যিনি আমাদেরও বরাকের সম্পদ তথা ভারতবর্ষের একজন প্রখ্যাত গায়ক ছিলেন, উনার এবং জুবিনদার স্মৃতি রেখে যাতে আমরা প্রত্যেকটা প্যান্ডেলে উনাদের বাংলা গান যেটা আছে আমরা যাতে প্রত্যেক প্যান্ডেলে যাতে বাজাই, এটাই আমার আবেদন থাকে। ভাবতেও পারিনি বা সেরকমভাবে আমরা মানসিকভাবে প্রস্তুত ছিলাম না, এরকম একটা দুর্ঘটনা ঘটলো আমাদের আসামে। সেই ঘটনাকে কেন্দ্র করে আজকে বঙ্গ সাহিত্য লক্ষ্মীপুর আঞ্চলিক কমিটির ব্যবস্থাপনায় যে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেখানে বলে মনে করছি। এবং এই অনুষ্ঠানে যে আমরা শ্রদ্ধাঞ্জলি জানালাম আমাদের সঙ্গীত শিল্পী জুবিন গার্গকে, সেখানে শ্রদ্ধাঞ্জলি দিয়ে যে আজকে একটাই প্রমাণ হলো জুবিন গার্গ কে ছিলেন বা কতটুকু ছিলেন বা সঙ্গীত জিনিসটা কি আমরা বুঝতে পেরেছি যে এত পুরো ভারতের মধ্যে যে উনি এত মানুষের অন্তরে জায়গা করে নিয়েছিলেন, তা তিনি জীবিত কাল অবস্থায় হয়তো তিনিও ভাবতে পারেননি। পরবর্তীতে ওনার মৃত্যুর পরে আমরা যা ঘটনাগুলো দেখেছি সেটা চোখের সামনে, যে এত অন্তরে বাস করা যায় একজন শিল্পী হিসাবে, সেটা নেক্সট প্রজন্মের একটা উদাহরণ হয়ে থাকবে। জুবিন গার্গ এমনই এক ধরনের শিল্পী ছিলেন যে তিনি শুধু আসামিস নয়, শুধু বাংলা নয়, উনি 15-16টা ভাষায় গান করেছিলেন, 40টা ভাষায়, অনেক বেশি ভাষায় উনি গান গেয়েছেন, 40,000 গান গেয়েছেন, কিন্তু অনেক ভাষার ভিত্তিতে গান গেয়েছেন। উনার সিনেমাও আছে, উনি আবার ডিরেকশনও দিয়েছেন, চতুর্দিকে ওনার প্রতিভা ছিল। এইরকম একজন ব্যক্তিত্ব যে আমরা হারিয়েছি, সেটা জায়গা আমরা কখনো পূরণ করতে পারবো না, অদূর ভবিষ্যতে পারবো না। কিন্তু নেক্সট প্রজন্মের কাছে একটাই উদাহরণ থাকবে, শিল্পী হয়ে কতজনের হৃদয়ে বাস করা যায়, সেটার জ্বলন্ত উদাহরণ থাকবেন আমাদের জুবিন গার্গের মহাশয়। যে একজন শিল্পী হিসাবে লোকের অন্তরের মধ্যে, যেমন আমরা আছি যারা আমরা গান জানি না, কিন্তু আমাদের কাছেও প্রিয়, তার গান শুনলে আমরাও বসে বসে শুনি। যদিও আমরা গান জানি না, গাইতে পারি না, কিন্তু গান আমরা ভালোবাসি। এরকম অনেক লোক আছে আজকে যে ওনাকে এত ভালোবাসতেন, ওনার শেষ ক্রিয়াতে দেখা গেছে লোকের লোকারণ্য হয়ে গেছে। শুধু যে আসামে হচ্ছে তা না, আসামের বাইরেও হচ্ছে, আমাদের বরাকবেলিতেও হয়েছে। নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। শারদোৎসবের আগে খোয়াই জেলায় মদ ও মাদক বিরোধী অভিযানে সক্রিয় পুলিশ। আসন্ন শারদোৎসবকে সামনে রেখে খোয়াই জেলা পুলিশ ব্যাপক মদ ও মাদক বিরোধী অভিযানে নেমেছে। প্রতিটি থানা এলাকায় বিশেষ অভিযান চলছে, যেখানে ছোট ছোট ব্যবসায়ী ও পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাম্প্রতিক অভিযানে খোয়াই জেলার বিভিন্ন থানার পুলিশ কিছু উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। খোয়াই থানা এবং সুভাষ পার্ক পুলিশ ফাঁড়ির যৌথ উদ্যোগে খোয়াই অফিস টিলা এলাকায় বাপি দে পিতা মৃত গোপাল চন্দ্র দে এর কাছ থেকে 13 লিটার দেশি মদ উদ্ধার হয়।
অন্যদিকে পাইজাবাড়ি এলাকার হরিলাল দেববর্মার পিতা মৃত সোনামণি দেববর্মার কাছ থেকে 26 লিটার দেশি মদ বাজেয়াপ্ত করেছে পুলিশ। এছাড়া কল্যাণপুর থানার উদ্যোগে পরিচালিত একটি বিশেষ অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ ফরেন লিকার উদ্ধার হয়েছে। অভিযুক্তকে ত্রিপুরা এক্সারসাইজ আইনের অধীনে গ্রেপ্তার করা হয়েছে। একইভাবে খোয়াই মহিলা থানা ও বাইজালবাড়ি থানার যৌথ অভিযানে প্রচুর সংখ্যক বিয়ার ক্যান বাজেয়াপ্ত হয় এবং সংশ্লিষ্ট অভিযুক্তকেও গ্রেপ্তার করা হয়। খোয়াই জেলা পুলিশের দাবি, শারদোৎসবকে ঘিরে নেশাজাত দ্রব্যের অবৈধ ব্যবসা যাতে না বাড়ে সেদিকে নজর রেখেই এই তৎপরতা জোরদার করা হয়েছে। ত্রিপুরা থেকে গোপাল সিং এর রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। করুণাময়ী মহিলা ক্লাস্টার সমবায় সমিতির প্রথম বার্ষিকী উদযাপন কালাছড়া আরডি ব্লকের প্রত্যেক রায় কমিটি হলে সোমবার অনুষ্ঠিত হলো করুণাময়ী মহিলা ক্লাস্টার বহুমুখী সমবায় সমিতির প্রথম বার্ষিকী সাধারণ সভা। ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন কালাছড়া আরডি ব্লকের সহযোগিতায় এই সাধারণ সভার আয়োজন করা হয়। এই সাধারণ সভায় সমিতির সদস্যরা গত এক বছরে তাদের কার্যক্রমের হিসাব নিকাশ তুলে ধরেন এবং আগামী দিনে কিভাবে এসএইচজি গ্রুপগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই পরিকল্পনাও আলোচনা করা হয়। কালাছড়া ব্লকের প্রত্যেকটি এসএইচজি গ্রুপের মহিলারা এই সভায় উপস্থিত থেকে তাদের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা শেয়ার করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাছড়া ব্লকের চেয়ারম্যান সমাজসেবী কাজল দাস সহ একাধিক আধিকারিক ও বিশিষ্টজনেরা। তারা মহিলাদের উদ্যোগ ও প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতে আরো স্বনির্ভর হওয়ার আহ্বান জানান। সভায় অংশগ্রহণকারী মহিলারা জানান, এই ধরনের সমবায় সংগঠন তাদের আর্থ-সামাজিক উন্নয়নের পথ সুগম করছে। ভবিষ্যতে তারা গোষ্ঠী ভিত্তিক কর্মকাণ্ডের মাধ্যমে আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নের দিশা দেখবেন বলে আশা প্রকাশ করেন। ভানু চন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। সবাইকে নমস্কার। আমাদের আজকে কালাছড়া আরডি ব্লকের অন্তর্গত করুণাময়ী ক্লাস্টার এবং করুণাময়ী সিএলএফ এর মধ্যে আজকে আমাদের প্রথম বার্ষিক অনুষ্ঠান করা হয়েছে, যেটাকে আমরা বলি এজিএম। সেখানে আমাদের প্রত্যেক এসএইচজি গ্রুপের থেকে একজন করে সদস্য ছিল, আমাদের ওবি মেম্বার্সরা ছিল, ইসি মেম্বার্সরা ছিল এবং যত আমাদের সখীগণ আছে সবাই উপস্থিত ছিল এবং আমাদের অনুষ্ঠানটা খুব সুন্দর মতো চলেছে। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে প্রত্যেক দিদিকে বলতে পেরেছি যে আমরা এক বছর এই সিএলএফ কী কাজ করেছে এবং গত বছর কি কাজ করবে এবং কিভাবে আরও উন্নতি করতে পারবে এই করুণাময়ী সিএলএফ, তা নিয়ে আজকে এই অনুষ্ঠানটি সম্পূর্ণ হয়েছে। আমাদের যে সকল এসএইচজি গ্রুপগুলো যেগুলো অনেক বছর ধরে ভালো কাজ করে এসছেন এবং নিজেদের মধ্যে সব কিছু ঠিকঠাক রেখেছেন, এসএইচজি গ্রুপগুলোদের বেস্ট এসএইচজি বলে পুরস্কার দেওয়া হয়েছে এবং আমাদের যে সখীরা যারা অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে প্রত্যেক দিদিকে স্বাবলম্বী এবং স্বনির্ভর করতে পেরেছে ওদেরকেও আমরা পুরস্কার দিয়েছি। তাছাড়া আমাদের যে ওবি মেম্বার এবং ইসি মেম্বার রয়েছে তাদেরকেও আমরা পুরস্কার দিয়েছি।